সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আমরা জানি যে সম্প্রতি গতকালই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ যে কমিটি তা এসেছে, প্রকাশিত হয়েছে। তো আসলে সত্যিকার অর্থে যে বাংলাদেশের স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে স্বাস্থ্য খাতের যে উন্নতিটি হওয়ার কথা ছিল, দেশের মানুষ যে ইউনিভার্সাল হেলথ কভারেজের আওতায় আসা উচিত ছিল, এবং আমরা জানি যে এসডিজির আন্ডারে যে আমরা যেখানে সিগনেচার করেছি সবার জন্য স্বাস্থ্যসেবা, সেটিকে যদি আমরা একই কাতারে আনতে চাই, তাহলে যে বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থাটি রয়েছে তার ব্যাপক সংস্কার প্রয়োজন। এবং আসলে এই নতুন বাংলাদেশের এই প্রত্যাশায় স্বাস্থ্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং এই স্বাস্থ্য খাত সংস্কার কমিশন হয়তো তারই প্রেক্ষাপটে তৈরি, যেখানে আসলে একটু পরিবর্তন দরকার, যেই সিস্টেমটাকে আসলে পরিবর্তন বদলানো দরকার। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই যে আসলে এই পূর্ণাঙ্গ স্বাস্থ্য খাত সংস্কার কমিটির কাছে আমাদের আশা ভরসা কী, তাদের কাছে প্রত্যাশা কী, এই জাতি তাদের কাছে নিশ্চয়ই একটি চমৎকার প্রত্যাশা করে। সে প্রসঙ্গে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, অধ্যাপক স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আহ্বায়ক অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ। আপনাকে স্বাগত ডক্টর আব্দুল হামিদ। আমাদের সঙ্গে একটু পরেই যুক্ত হবেন ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। আমরা যখন উনি আসবেন আমরা আবার তার সাথে কথা বলবো। আমি শুরুতেই ডক্টর সৈয়দ আব্দুল হামিদ আপনার কাছে একটু জানতে চাই যে এই যে গতকাল যে স্বাস্থ্য সংস্কার কমিশনটির পূর্ণাঙ্গ কমিটিতে প্রকাশ হলো, আসলে এই বিষয়ে আমাদের মানে এই কমিটি সম্পর্কে যদি আমরা সফল একটি প্রত্যাশা করতে চাই, তাহলে এর যে স্ট্যান্ডার্ড যে একটা রূপরেখা থাকে সেটি কতখানি এটি পূরণ করতে পেরেছে? দেখুন, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারকে যে একটা স্বাস্থ্য কমিশন সংস্কার কমিশন করলো, এবং আমি এটা মনে করি যে বাংলাদেশের এটা প্রথম স্বাস্থ্য সংস্কার কমিশন, এবং সেটা পূর্ণাঙ্গ রূপটা আমরা গতকাল দেখতে পেয়েছি। সেজন্য আমরা একদিক দিয়ে বেশ খুশি যে এইটা হয়তো যে সামনের দিকে এগোবে আর কি। হ্যাঁ, আপনার যে প্রশ্ন সেটা যদি আমি আসি, তাহলে দেখুন যে এইটা আমরা কিন্তু সংস্কারের কথা বলছি। হ্যাঁ, তাহলে সংস্কার বলতে গেলে আমাদেরকে ইন্টারন্যাশনাল যে আইডিয়াগুলো আছে সেটাকে আমাদের একটু কনসিডারেশন আনতে হবে। এখানে আমি দুটো আইডিয়ার কথা বলবো, যেটা হচ্ছে একটা WHO, তারা স্বাস্থ্য খাতকে 6টা বিল্ডিং ব্লকের ভিত্তিতে ভাগ করে, যদি সিস্টেমটাকে 6টা বিল্ডিং ব্লকের ভিত্তিতে ভাগ করে। আবার যদি দেখি ওয়ার্ল্ড ব্যাংক, তারা এই সংস্কারকে তাদেরও কিছু বিল্ডিং ব্লক, তারা বিল্ডিং ব্লক বলে না, এটাকে কন্ট্রোল নবস বলে। তাহলে তারা এটাকে 5টা কন্ট্রোল নবে ভাগ করেছে আর কি, যে কোন জায়গায় কোন নবটা চেঞ্জ করলে স্বাস্থ্য খাতে পরিবর্তন হবে। তো আমি যদি বিল্ডিং ব্লকের কনটেক্সটে যদি আসি, তাহলে আমরা সেখানে আমরা সবাই জানি যে তার মধ্যে সার্ভিস ডেলিভারি আছে, হিউম্যান রিসোর্স আছে, মেডিসিন টেকনোলজি আছে, ফাইন্যান্স আছে, ইনফরমেশন আছে, অ্যান্ড গভর্নেন্স লিডারশিপ আছে। আমরা যদি এই কমিটিটাকে দেখি, কমিশনটাকে দেখি, যা মেম্বারগুলো আমাদের সামনে আছে, একদিকে এরা আমি যেটা বলবো যে গত যে প্যানেল যেটা করা হয়েছিল, বিশেষজ্ঞ প্যানেল, তার থেকে একটা বেটার মিক্স। সেখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিল না, এখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নেওয়া হয়েছে। এখানে হিউম্যান রিসোর্স বা হেলথ ওয়ার্কফোর্স বিশেষজ্ঞ ওই কমিটিতে আমরা দেখি নাই, এখানে লিয়াকত স্যারকে নেওয়া হয়েছে, উনি দীর্ঘদিন ধরে হেলথ ওয়ার্কফোর্স নিয়ে কাজ করছেন। এখানে মোজাহিরুল স্যারের মতো লোকজন আছে, উনি পাবলিক হেলথ বিশেষজ্ঞ। সো পাবলিক হেলথ বিশেষজ্ঞের উপস্থিতি ওই কমিটিতে মিসিং ছিল, সেখানে কিন্তু এখানে আছে। এখানে আমরা 3-4 জনকে দেখেছি যারা হেলথ সার্ভিস ডেলিভারির সাথে সংশ্লিষ্ট আছেন, একজন গাইনোকোলজিস্ট, একজন রিউমাটোলজিস্ট, এবং আরেকজন ক্যান্সার বিশেষজ্ঞ। সো ক্যান্সার বিশেষজ্ঞ যিনি সৈয়দ আকরাম হোসেন, উনি হেলথ সিস্টেম নিয়েও ওনার বেশ জানাশোনা আছে, বেশ কাজ করেছেন উনি। সো সেই বিষয়ে ওনার অভিজ্ঞতা আছে, আমরা অভিজ্ঞ বলতে পারি আর কি। হ্যাঁ, কিন্তু মিসিং যেগুলো, এর বাইরে যেগুলো আছে, আর 2 জন রিসার্চার আছে, ICDDRB একজন মূলত টিবি নিয়ে কাজ করেন, একজন ম্যাটারনাল চাইল্ড হেলথ নিয়ে কাজ করেন, একজন স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছে, রাইট। সো দিস ইজ দ্য, আমি সেই জন্য বলবো যে গত যে প্যানেল হয়েছিল তার থেকে ডেফিনেটলি ইট এ বেটার মিক্স, এবং কম্পারেটিভলি বেশ ভালো এই কমিশনের যে সদস্যদের যে তাদের যে এক্সপোজার এবং কাজের এক্সপিরিয়েন্স।
কিন্তু ডাব্লিউএইচও এর বিল্ডিং ব্লকের কনটেক্সটে আমি যদি আবার ফিরে আসি তাহলে জি। কোন কোন কম্পোনেন্ট আমরা মিসিং পেলাম? সেটা- মিসিং পেয়েছি হচ্ছে ফাইন্যান্স, এবং মিসিং পেয়েছি আমরা ইনফরমেশন, ডিজিটাল টেকনোলজি, মিসিং পেয়েছি আমরা মেডিসিন অ্যান্ড টেকনোলজি দ্যাট ইজ সরাসরি ফার্মাসিউটিক্যাল। ওষুধের সাথে জড়িত। আমি প্রসঙ্গটি নিয়ে আপনার কাছে আরও বিস্তারিত জানতে চাইবো। তার আগে আমি ডক্টর তৌফিক জোয়ারদার আপনাকে স্বাগত জানাই আমাদের সুরক্ষার প্রতিদিনে, যিনি জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, গ্লোবাল হেলথ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং বোর্ড অফ ডিরেক্টর, হেলথ সিস্টেম গ্লোবাল। বর্তমানে আপনি জাপান থেকে সম্ভবত আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং হেলথ সিস্টেম গ্লোবালেরই একটি কনফারেন্স থেকে, আমি যতদূর জানি। আপনাকে স্বাগত ডক্টর তৌফিক। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে খুবই আনন্দিত আসলে এরকম একটি সময়ে আসতে পেরে। আমি এই মুহূর্তে আসলে গ্লোবাল সিম্পোজিয়াম অন হেলথ সিস্টেমস রিসার্চ, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য নীতি বিশেষজ্ঞদের যে শীর্ষ সম্মেলন হয় আন্তর্জাতিকভাবে, সেখানে অংশগ্রহণ করার জন্য নাগাসাকিতে এসেছি। আর ঠিক এরকমই একটি সময়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নিয়ে একটা আলোচনা হচ্ছে এবং সেই সময় চ্যানেল 24 এর আমন্ত্রণে এখানে আসতে পেরে আসলে খুব আনন্দিত বোধ করছি। অনেক ধন্যবাদ। আমরা ভীষণ আনন্দিত এবং সত্যিকার অর্থে এই যে পূর্ণাঙ্গ যে একটি কমিশন গতকাল প্রকাশিত হয়েছে, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, সেখানে প্রধান সহ বাকিরা, যারা চেয়ারম্যান সহ বাকিরা সদস্যদের যুক্ত করা হয়েছে। এই কমিটির মানে ফরমেশনটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আসলে এটার প্রত্যাশা, আমরা যদি রিফ্লেকশনটি জানতে চাই যে কমিটিটি দেখে, তাহলে কি বলবেন আসলে? অনেক ধন্যবাদ। আমি আসলে অধ্যাপক হামিদ ভাইয়ের কথা শুনছিলাম এবং আমি সম্পূর্ণভাবে ওনার সাথে একমত। মনে হচ্ছিল উনি যেন আমার কথাগুলোই বলছিলেন আর কি। কাজেই কিছুটা রিপিটেশন হবে হয়তোবা। আমি আসলে মনে করি যে এর আগে আমরা যেই অনেকটা বিশেষজ্ঞ প্যানেলের মতো যেই কমিটিগুলো দেখেছি, সেই তুলনায় এই কমিশন অনেক বেশি ব্যালেন্সড, অনেক ভালো, অনেক বেশি ব্যালেন্সড হয়েছে। আসলে ভালোর তো কোনো সীমা নেই, আরো অনেক কিছু হতে পারতো, সেগুলো হয়তো হয়নি। আসলে এটা কিন্তু আমরা যদি তুলনা করি যে আগের যে কমিটিগুলো বা যেই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে কমিটিগুলো হয়েছে, সেই তুলনায় এই কমিটি অনেক বেশি ব্যালেন্সড, অনেক বেশি থটফুল, সেই জন্য অনেক ভালো হয়েছে। কিন্তু এখানে আসলে হেলথের বাইরেও, অর্থাৎ হেলথ বলতে আমি বুঝতে যাচ্ছি ক্লিনিক্যাল ফিল্ডে যারা কাজ করেন তাদের বাইরেও যদি কেউ থাকতো তাহলে অনেক ভালো হতো। বিশেষ করে স্বাস্থ্য অর্থনীতিবিদ হামিদ ভাই নিজেই আছেন, এছাড়া বাংলাদেশে আরো অনেকে আছেন স্বাস্থ্য অর্থনীতি নিয়ে কাজ করেন। হামিদ ভাই ডেফিনেটলি তাদের মধ্যে অগ্রগণ্য। প্রাক্তন স্বাস্থ্য সচিব, সিনিয়র সেক্রেটারি ছিলেন, আসাদুল ইসলাম সাহেব ছিলেন। তারপরে হামিদ ভাই ডিপার্টমেন্টে শাফিউন নাহিন শিমুল, অত্যন্ত তরুণ স্বাস্থ্য অর্থনীতিবিদ আছেন। এরকম স্বাস্থ্য অর্থনীতিবিদদের মধ্য থেকে যদি কোনো রিপ্রেজেন্টেশন এখানে থাকতো, আমার কাছে মনে হয় যে এটা আরেকটু ভালো হতো। কিন্তু তার অর্থ এই নয় যে কমিটি ভালো নয় বা একটা কাজ করতে পারবে না। আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে আসি, এহসান আছে আমার ছাত্র সরাসরি, সে হেলথ পলিসি এবং হেলথ সিস্টেমস নিয়ে যেই প্রফেশনাল জ্ঞানটুকু থাকা দরকার সেটা সম্পূর্ণভাবে তার আছে। সে সায়েন্টিস্ট, যদিও সে ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ নিয়ে কাজ করে, কিন্তু হেলথ সিস্টেমস বিষয়ে তার ভালো অভিজ্ঞতা আছে। এছাড়া মোজাহিরুল হক স্যার আছেন, উনি দীর্ঘদিন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছেন। বাংলাদেশ যে পাবলিক হেলথ ফাউন্ডেশনের তিনি প্রতিষ্ঠাতা। সাউথ ইস্ট এশিয়া রিজিয়নে হেলথ ওয়ার্কফোর্সের তিনি একজন অ্যাডভাইজার ছিলেন। তিনি আছেন এবং বাংলাদেশে জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যনীতি নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তাদের মধ্যে সম্ভবত উনি সবচেয়ে সিনিয়র। কাজে উনি যে আছেন এটা আসলে আমাদের জন্য অত্যন্ত গৌরব এবং সৌভাগ্যের বিষয়। এছাড়া আকরাম, ডক্টর আকরাম হোসেন আছেন, উনি যদিও একজন ক্লিনিশিয়ান কিন্তু তিনি দীর্ঘদিন ধরে কিন্তু চিকিৎসক এবং ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলে আসছেন। তার ইনক্লুশনটাও অত্যন্ত আসলে প্রণিধানযোগ্য। আর সবচেয়ে ভালো যেটা আমার কাছে মনে হয়েছে, অধ্যাপক লিয়াকত স্যার, তিনি একজন বায়োকেমিস্ট, তার মানে তিনি ল্যাবরেটরি সায়েন্সটা খুব ভালো বোঝেন। কিন্তু এটাই কিন্তু ওনার একমাত্র পরিচয় নয়, তিনি স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্যনীতি নিয়ে অত্যন্ত গভীর জ্ঞান রাখেন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একদম রন্ধ্রে রন্ধ্রে তার একটা যে ঢুকে সেই বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া সেই বিষয়ে তার আছে। এটা আমি মনে করি যে অত্যন্ত ভালো। এর বাইরে বিএসএমএমইউ থেকে আমরা দেখেছি, একজনের সাথে আমার পার্সোনালি পরিচয় নেই, ডক্টর জাকিব, কিন্তু বিএসএমএমইউ একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং সেখানে পাবলিক হেলথ এবং ইনফরমেটিক্স ডিপার্টমেন্ট থেকে একজন প্রতিনিধি আছেন। এটা একটা ভালো জিনিস। ডক্টর এম রেজা আছেন, ওনাকেও ব্যক্তিগতভাবে আমার পরিচয় নেই, কিন্তু উনি যতদূর জানি যে আমাদের যেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে কাঠামো সেগুলো নিয়ে তার গুরুত্বপূর্ণ কাজ আছে, বোঝাপড়া আছে, গভর্নমেন্টের সাথে কাজ করেছেন, সেক্টর প্রোগ্রামগুলো উনি ডেভেলপ করেছেন এবং সেখানে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সো এই যে কম্বিনেশনটা আমি যেটা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে অত্যন্ত আশাপ্রদ মনে হয়।
এটাই আমার আচ্ছা, রিফ্লেকশন। একই সঙ্গে আপনাকে আমি প্রশ্ন পরবর্তী সম্পূরক প্রশ্নটিও করে নিই। আসলে এই স্বাস্থ্য খাত কমিশন যেটি হয়েছে, আমরা দেখেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ কমিশন যখন ঘোষণা দেওয়া হলো, তখন স্বাভাবিকভাবে আমাদের মনে এসেছে যে স্বাস্থ্যের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা কেন মিসিং হলো, এবং আসলে পরবর্তীতে এই প্রত্যাশাটি আমাদের পূরণ হয়েছে যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। তো এই কমিটির কাছে আসলে আমাদের প্রত্যাশা কি, মানে আসলে কি পরিবর্তন আমরা চাই, যদি আসলে অনেক একটু ধন্যবাদ। হেলে এটা এটা আসলে এটা একটা মানে মিলিয়ন ডলার কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। তো এটাকে আমি ৩টা ভাগে ভাগ করে দিই। কারণ আমি দেখেছি হামিদ ভাইরাও দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং তাদের একটা দীর্ঘ তালিকা আছে এবং আরো অনেকে এরকম তালিকা প্রস্তুত করেছেন। এগুলোর মধ্যে হামিদ ভাইরা যে কাজটি করেছেন সেটা আমার কাছে সবচেয়ে পরিপূর্ণ, সবচেয়ে সুন্দর মনে হয়েছে। কিন্তু আমি আসলে এই যে যখনই আমার এই প্রশ্নের সম্মুখীন হই যে কি চাই, সেটাকে আমি ৩টা ভাগে ভাগ করি। কারণ কি চাই বলতে এটা চাওয়ার কোনো সীমা নেই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা জাস্ট ৩ মাসের মধ্যে আমরা একটা কমিশনের কাছে কিছু জিনিস চাচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে চাচ্ছি, এবং এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা কি করতে পারবে এবং কি করতে পারবে না সেটা আমাদের একটু মাথায় রাখা দরকার। এই জন্য সেটা সেটা বুঝে আমাদের আসলে দাবিটা করতে হবে। সেক্ষেত্রে আমি আমার চাওয়াগুলোকে ৩টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে এমন কিছু চাওয়া যেটা আমি জানি যে একটা রাজনৈতিক সরকারের পক্ষে এটা করা সম্ভব না, কিন্তু এটার ফল আপনি এই মুহূর্তে দেখবেন না, এটা লম্বা সময় ধরে এটার একটা প্রভাব আপনি দেখতে পাবেন। এরকম কিছু সংস্কার আছে, কিন্তু সেই সংস্কারগুলো আবার একটা রাজনৈতিক সরকারের পক্ষে করা কঠিন। এই ধরনের সংস্কারগুলোকে আমি প্রায়োরিটি দিব, কারণ জি। এই সরকার ছাড়া অন্য একটি সরকার আসলে সেই সংস্কারগুলো করতে পারবে না। দ্বিতীয় কিছু সংস্কার আছে যেগুলোতে আমি খুব ডিটেইলসে যাব না, শুধু সংক্ষেপে বলছি যে এটা কি ধরনের সংস্কার, যেগুলো হচ্ছে খুব সহজ, মানে আমরা যেটাকে বলি যে লো হ্যাঙ্গিং ফ্রুটস, যে আপনার হাতের কাছে যে ফলটি আছে আপনি সেটি আগে পারবেন। সেরকম কিছু সংস্কার আছে যেগুলো করলে মানুষ খুব দ্রুত এটার ফলাফল দেখতে পারে, সেগুলোর দিকে কিছুটা করা যেতে পারে, কিন্তু সেগুলো পরের সরকার, যদি নির্বাচিত একটি সরকার আসেন, তারাও করতে পারবেন, তাদের জন্য এটা রেখে দেওয়া যেতে পারে। এগুলো খুব সহজে করা যায় এবং এটার জন্য খুব বেশি রাজনৈতিক মানে যেই টানাপোড়েন সেটার মধ্যে পড়তে হয় না। আর কিছু সংস্কার আছে, এটা আসলে আমার স্বাস্থ্য ব্যবস্থা এগুলো ছাড়াও চলবে, কিন্তু এগুলো আপনি যদি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভবিষ্যতের দিকে প্রপেল করতে চান, সেরকম কিছু সংস্কার আছে যেটা এই মুহূর্তে আমার ঠিক ইমিডিয়েট কোনো নিড না, এটা না করলে আমার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে না। কিন্তু আপনি যদি একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান, তাহলে এই সংস্কারগুলো দরকার। তো আমি জাস্ট প্রথম যেই টাইপোলজি সেটা নিয়ে একটু কথা বলতে চাই, যেটা আমি সত্যিই প্রত্যাশা করি এই কমিশনের কাছে এবং এই সরকারের কাছে ওভারঅল। সেটা হচ্ছে যে আমি ৩টা বা ৪টা সংস্কার যেগুলো বাংলাদেশের একটা রাজনৈতিক সরকারের পক্ষে করা খুব দুরূহ, সেগুলোর ব্যাপারে আমি একটু এমফেসাইজ দিতে চাই। ১ নম্বর হচ্ছে বাংলাদেশে মানে স্বাস্থ্য ব্যবস্থা একটা খুব কিউরেটিভ। এই জন্য আমার কাছে মনে হয় যে এখানে ৩টা ট্র্যাক থাকা দরকার। সেটা হচ্ছে একটা ক্লিনিক্যাল সার্ভিস ট্র্যাক, একটা হচ্ছে হেলথ মেডিকেল এডুকেশন ট্র্যাক, এবং মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ আমি বলবো একসাথে, জি। যাতে ক্লিনিক্যাল রিসার্চটাও এগিয়ে আসে সেই সাথে। তারা যেন গবেষণার দিকে কাজ করেন, স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা সবকিছুকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন। এবং সর্বোপরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটাকে আমি বলবো যে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ট্র্যাক। যদি আমি এটাকে অ্যাডমিনিস্ট্রেশন বলছি, এটা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নয়, এটা পাবলিক হেলথ নিয়ে চিন্তা করবে, এটা পলিসি মেকিং নিয়ে চিন্তা করবে, এটা সার্ভেইলেন্স নিয়ে চিন্তা করবে, এটা ওভারঅল জনস্বাস্থ্য নিয়ে চিন্তা করবে। অর্থাৎ এটা স্বাস্থ্য ব্যবস্থার এমন একটা ট্র্যাক যেটা স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য সেবাটা দিবে না, কিন্তু সেবাটা যেন যারা দিবেন তারা যেন ঠিক মতো দিতে পারেন, হসপিটালটা যেন প্রপারলি ম্যানেজ হয়, এই বিষয়গুলো তারা দেখবেন। অর্থাৎ এটার যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড আছে সেটার জন্য একটা ট্র্যাক। ট্র্যাক বলছি কেন, কারণ যারা এই ট্র্যাকে ঢুকবেন বিসিএস এর স্বাস্থ্য ক্যাডারে, তারা যেন এই ট্র্যাকগুলোতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, একদম মিনিস্ট্রি পর্যন্ত তারা যেন চলে যান। অর্থাৎ তাদের পদায়ন যেন কেবলমাত্র ডিজি হেলথে গিয়ে শেষ হয়ে না যায়, তারা যেন তাদের যোগ্যতার বলে মিনিস্ট্রি অফ হেলথে যেতে পারেন। এটা হচ্ছে আমার ১ নম্বর সংস্কার প্রস্তাব। ২ নম্বর যে সংস্কার প্রস্তাবটি আমি রাখতে চাই সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, যে বাংলাদেশের 36% পপুলেশন, ৩৬% মানুষ এখন নগরে বসবাস করে, অথচ নগরের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু স্বাস্থ্য মিনিস্ট্রি বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে না, এটা আছে হচ্ছে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেটিভস এর আন্ডারে আছে। এবং এটা একটা মানে চরম একটা অ্যানোমালি। এটা করা হয়েছিল সেই ১৮০০ শতকের দিকে, ১৯ শতকের শুরুর দিকে, যখন শহরের জনসংখ্যা ছিল ১%-এরও কম। সেরকম একটি পরিস্থিতিকে মাথায় রেখে যে আইন ছিল, ব্রিটিশ আইন, তার পরিপ্রেক্ষিতে এরকম একটি বন্দোবস্তের মধ্যে আমরা গিয়েছি। কিন্তু এখন কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছে। এক ঢাকা শহরের দিকেই যদি তাকান, তার যে জনসংখ্যা সেটা পৃথিবীর অনেক দেশের জনসংখ্যার থেকেও বেশি, অথচ সেই জনসংখ্যার দায়িত্ব, এত বিপুল একটা জনসংখ্যার প্রাথমিক স্বাস্থ্য সেবার দায়িত্ব আমরা মানে ঠিক স্বাস্থ্য নিয়ে যারা দিন রাত কাজ করেন তাদের
হাতে দিয়ে রাখিনি, আমরা দিয়ে রেখেছি এমন একটি প্রতিষ্ঠানের হাতে, এমন একটি মন্ত্রণালয়ের হাতে যারা রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট আপনার লোকাল গভর্নমেন্টের ইলেকশন থেকে শুরু করে সবকিছু তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই একটা রাজনৈতিক সরকার কখনো এটা তাদের হাত থেকে নিয়ে উপযুক্ত জায়গায় দিতে পারবে এটা আমি বিশ্বাস করি না আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে। এই জন্য এই সরকারকে এই দায়িত্বটা নিতে হবে, এবং এটা যদি এই সরকার দায়িত্ব না নেয় এটা কোনো কালেও এই জিনিসটা সমাধান হবে না। ডেঙ্গু আমরা জানি যে ডেঙ্গি একটি আরবান ডিজিজ প্রিডমিনেন্টলি, যদিও এটা দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে এখনো, কিন্তু সেটা আমরা কন্ট্রোল করতে পারবো না কোনোদিনও। এরকম আরো অসংখ্য সমস্যা আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো না, কারণ আরবান হেলথকে যদি আমরা আলাদাভাবে মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে না নিয়ে আসি, এই আরবান ডিজিজ গুলো এবং আরবান হেলথের আরো অনেক সমস্যা আমরা কোনো সমস্যা করতে পারবো না, সমাধান করতে পারবো না। এবং 3 নম্বর যেই বিষয়টি আছে সেটি হচ্ছে যে বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট সেক্টরের, প্রাইভেট সেক্টর কিন্তু এখন 60%-এরও বেশি সেবা দেয়, তার একটা রেগুলেশন করতে হবে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এগুলোই মূলত আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো মানে আরো অনেক কিছু আছে ডেফিনেটলি, কিন্তু এগুলো আসলে একটু জটিল, দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন আছে। সেই কাজগুলো আসলে এই সরকারের করা উচিত বলে আমি মনে করি। জি জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার। আমরা আরেকটি জিনিস যদি আপনাকে একটু কারেকশন করে দেই, সেটি হচ্ছে যে আমাদের কমিটির প্রথম যে সদস্য যিনি বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, জনস্বাস্থ্য স্বাস্থ্য ইনফরমেটিভ এবং বর্তমানে তিনি হচ্ছেন কমিউনিটি ক্লিক সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ডক্টর জাকির হোসেন যদি হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি, আমি আসলে ভেবেছিলাম এটা অন্য ডক্টর জাকির হোসেন। এটা যদি কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের ডক্টর জাকির হোসেন হয়ে থাকেন তাহলে তো মানে এটা সোনায় সোহাগা বলতে হবে। তাহলে একেবারে মানে উনি একদম স্বাস্থ্য সেবার বিষয়ে একাডেমিক পড়াশোনা করা বাংলাদেশের যে হাতে গোনা 2-3 জন মানুষ আছে, হি ইজ ওয়ান অফ দেম। আমি আসলে বুঝতে পারছিলাম না যে কোন জাকির হোসেন, যেহেতু ওনার পরিচয় কমিটিতে লেখা আছে, বিএসএমএমইউ অ্যাফিলিয়েশনতে লেখা আছে। জি, আচ্ছা, আমি ডক্টর তৌফিক জোয়ারদার, আমি আসলে সর্বশেষ আপনার কাছে একটু জানতে চাই, যদি আমরা সত্যিকার অর্থেই এই কমিটিকে কিছু সহায়তা করতে চাই, বা যেটি দিক নির্দেশনামূলক যদি 3টি জিনিস আপনাকে বলা হয় যে ইমিডিয়েট এই সংস্কারগুলো প্রয়োজন বা যে জায়গাটিতে হাত দেওয়া প্রয়োজন, তাহলে কোন 3টি কথা আপনার মাথায় আসবে? একটা হচ্ছে যে কোয়ালিটি অফ কেয়ার, যেটা মানুষ আর কি খুবই খুবই মানে ভোগে আর কি। আপনি কিন্তু এটার সমাধান কিন্তু খুব বেশি কঠিন না। বাংলাদেশে হেলথ ইকোনমিক্স ইউনিটের আন্ডারে একটা কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আছে। তো এটাকে যদি একটু অ্যাক্টিভেট করা যায়, এটার গাইডলাইন গুলোকে যদি যেটা করে বিভিন্ন দেশে, যে আপনার একদম লোকাল লেভেলে একজন কোয়ালিটি রিপ্রেজেন্টেটিভ থাকে। হ্যাঁ, মনে করেন একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে একজনকে আপনি দায়িত্ব দিয়ে দিলেন, তার দায়িত্ব হচ্ছে একটা চেকলিস্ট, সেই চেকলিস্টটা সে নির্ধারণ করবে। তো মাঝে মাঝে এরকম ফলো আপ হতে পারে যে ঠিক আছে তার এলাকায় সে তার দায়িত্বটা ঠিক মতো পালন করছে কিনা। এটা হলেই কিন্তু এক ধরনের নজরদারির মধ্যে চলে আসে। মনে করেন আপনাকে বলা হচ্ছে যে আপনার কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, কিন্তু আপনি আসলে এক্স্যাক্টলি কি করবেন সেটার কোনো গাইডেন্স কিন্তু সেই অর্থে নেই, বা গাইডেন্স থাকলেও সেটা হচ্ছে কিনা সেটা দেখার মতো কোনো মানুষ নেই। এটা কিন্তু খুব সহজে করা যায়। এটা নিয়ে কাজ আছে, এটা নিয়ে পাবলিকেশন আছে, অর্থাৎ মিনিস্ট্রি অফ হেলথের নিজস্ব পাবলিকেশন আছে। সেটাকেই যদি ইমপ্লিমেন্ট করা যায় একজন দায়িত্ব দিয়ে, তাহলে এটা খুব সহজে আমরা কিন্তু এটার একটা ফলাফল দেখতে পারবো আর কি। তো আমি আমার কাছে মনে হয় যে এটা করা খুব সহজভাবে এটা করা সম্ভব। ইলেকট্রনিক হেলথ রেকর্ড বাংলাদেশে এটা খুব সহজ না, কিন্তু এটার দিকে অনেক দূর এগিয়ে গিয়েছিল আর কি অতীতে, কিন্তু তারপরে এটা আবার কিছুটা বন্ধ হয়ে গেছে। সেটাও অর্থাৎ হেলথ ইনফরমেশন সিস্টেম প্লাস ইলেকট্রনিক হেলথ রেকর্ড যেটা, সেটাও আমার মনে হয় যে খুব দ্রুত, যেহেতু ইনফ্রাস্ট্রাকচারটা মোটামুটি ভাবে তৈরি আছে, করা সহজ। বাংলাদেশের হেলথ নেটওয়ার্ক অত্যন্ত ভালো, বিশেষ করে গ্রাম অঞ্চলে। আরবান হেলথের কথা তো আগেই বলেছি, কিন্তু গ্রামের দিকে ভালো। তো এগুলোকে লেভারেজ করে আসলে খুব সহজেই এই সংস্কারগুলো আনা যায়, যেটা খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, কিন্তু মানুষ খুব দ্রুত এটার ফলাফল আসলে দেখতে পারবে খুব অল্প সময় পাবে। হ্যাঁ, যে অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস আমি বলতে চাই যে মেডিসিন বা এই প্রোডাক্টগুলোর আসলে পিলফারেজ যেটা হয়, আপনি গ্রামে যদি যান, এটা আমাদের খুব আলোচনায় আসে না, যে মানুষ বলে আমরা ওষুধ পাচ্ছি না, এই পাচ্ছি না। আপনি যদি হেলথ ওয়ার্কফোর্স প্ল্যানিংটা প্রপারলি করতে পারেন, আমাদের দেশে যেমন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বা জেলা যে হাসপাতাল আছে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক ডাক্তার দেওয়া হয়, যে এই কয়জন ডাক্তার পদায়ন থাকবে। কিন্তু এই পদায়নগুলো আসলে হওয়া উচিত নিড বেসড, এবং নিড বেসড বলতে আমি বোঝাতে যাচ্ছি ওয়ার্কলোড বেসড। যেখানে ওয়ার্কলোড বেশি সেখানে বেশি ডাক্তার, যেখানে ওয়ার্কলোড কম সেখানে কম ডাক্তার, বা ডাক্তার বা নার্স বা আদার হেলথ ওয়ার্কার। এটাও কিন্তু খুব সহজে, এটা নিয়ে ডব্লিউএইচওর কাজ আছে। ডক্টর লিয়াকত ইনফ্যাক্ট এই কাজটা বাংলাদেশে প্রথম করেছেন, ওয়ার্কলোড ইন্ডিকেটর অফ স্টাফিং নিড। উনি যেহেতু এখন নিজেই একজন কমিশনার হিসেবে আছেন, তার পক্ষে এই জিনিসগুলো বাস্তবায়ন করা খুব সম্ভব। এটা খুব কঠিন কিছু না, আপনাকে জাস্ট কিছু ডিসিশন নিতে হবে। আরেকটা জিনিস আমি একটু বলে শেষ করতে চাই, আমি সেটা ভুলে গিয়েছিলাম, এটা হামিদ ভাই হয়তো এটা আরো বিস্তারিত বলতে পারবেন। সেটা হচ্ছে বাংলাদেশের একটা বড় সমস্যা স্বাস্থ্য ব্যবস্থার, সেটা হচ্ছে
আউট অফ পকেট এক্সপেন্ডিচার বেশি, এবং সেটা নিয়ে যখন রিফর্মের কথা উঠে একটা জায়গায় গিয়ে আমরা মুখ থুবড়ে পড়ি। সেটা হচ্ছে যে আমাদের যে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, জি সেটা জি আসলে জি জি একটা, সেটা আসলে জি খুব একটা অ্যালাউ করে না যে আমরা এই বিষয়ে রিফর্মটা করি। তো আমার কাছে মনে হয় এটাও এই সরকারের পক্ষে করা সম্ভব। তবে আমি মনে করি যে এটা হামিদ ভাইয়ের এলাকা, উনি হয়তো আরো জি বিস্তারিত আমি বলতে নিশ্চয়ই পারবেন। ওনার আমি কাছ এখানে থেকে থামছি। বিস্তারিত থ্যাংক ইউ। শুনবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার। আমরা আসলে অনেকগুলো কথাই শুনেছি, আমাদের আরেকজন আলোচক বলে গেছেন তার চাওয়া এবং প্রত্যাশার কথা। যদি আপনার কাছে আসি, প্রত্যাশার পূর্বে আমি জানতে চাই আসলে চ্যালেঞ্জগুলো কি। মানে কমিশন তো একটি বড় গভীর একটি বিষয়, তাদের নীতি নির্ধারণী বিষয়গুলো তার মূলত কাজ করবে। সেই কমিটির মূল চ্যালেঞ্জগুলো কি কি তারা ফেস করতে পারে বলে মনে হয় আপনার কাছে? দেখুন, চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে স্বাস্থ্য খাত, যেটা আমরা বাংলাদেশের স্বাস্থ্য খাত, সেটা পুরোটাই একটা, আমি বলবো যে পচা, পুরো অংশই পচা। সো এখান থেকে স্বাস্থ্য কমিশনের প্রধান চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে তাদেরকে কোথায় হাত দিতে হবে। তারা সব জায়গায় হাত দিতে পারবে না। জি কোথায় হাত দিলে সেই এই ইন্টারভেনশনটা অন্য অন্য যে প্রবলেমগুলো আছে সেই জায়গাটাকেও কিওর করতে সহযোগিতা করবে। এইটা খুঁজে বের করাই আমার মনে হয় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যদি মনে করি যেটা, সেটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় এখন দুই ভাগে বিভক্ত। দুটো ডিভিশন আছে, দুটো সচিব আছে, তাদের ভিতরে কোঅর্ডিনেশনের অভাব আছে। আমাদের ডিজি লেভেলের কয়েকটা ডিজি আছে, হ্যাঁ, ডিজি হেলথ, ডিজি ফ্যামিলি প্ল্যানিং, ডিজি এনএম, ডিজি মেডিকেল এডুকেশন সহ আরও কয়েকটা ডিজি আছে, ডিজি ডিএ ইত্যাদি ইত্যাদি আছে, হ্যাঁ। তো এই জায়গাগুলোতে কোঅর্ডিনেশন নাই। তাহলে সেই জায়গায় চিন্তা করতে হবে, তাহলে আমাদেরকে এই সবগুলো ডিজি একটা আমব্রেলার নিচে আনা যায় কিনা। যেরকম বললাম, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটো ডিভিশন, সেই দুটো ডিভিশনকে একটা জায়গায় আনা যায় কিনা, অথবা ডিভিশনটাকে রিস্ট্রাকচার করা যায় কিনা, এই বিষয়গুলো তাদেরকে ভাবতে হবে। আমাদের কতগুলো রিসার্চ প্রতিষ্ঠান আছে, আমাদের নিপোর্ট আছে, হেলথ ইকোনমিক্স ইউনিট আছে, আমাদের বিএমআরসি আছে, আমাদের এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে একটা আমব্রেলার নিচে আনা যায় কিনা, যাতে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন, রিসার্চ ক্যাপাবিলিটি এটা শেয়ার করা যায়। আমাদের কতগুলো পাবলিক হেলথ প্রতিষ্ঠান আছে, নিপসম আছে, আইপিএস আছে, আইপিএসএন আছে, এক জায়গায় 3-4টা প্রতিষ্ঠান আছে, সেইগুলোকে একটা আমব্রেলা নিচে আনা মানে যায়। সমন্বয় So, করাটা। এই যে স্ট্রাকচারাল যে বিষয়গুলো, এইটা আমার মনে হয় যে রিফর্ম কমিশনের একটা দায়িত্বের ভিতরে পড়বে। কারণ রিফর্ম কমিশন যদি ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে ব্যস্ত থাকে, তাহলে এটা আমরা বলছি কমিশন, তার মানে তারা ছোট্ট জিনিস নিয়ে ব্যস্ত থাকবে না। আমি লো হ্যাঙ্গিং ফ্রুটস ভালো আছে, যেটা তৌফিক জোয়ারদার বলে গেল যে আমরা 53 বছর ধরে কিন্তু এই লো হ্যাঙ্গিং ফ্রুটস নিয়েই ব্যস্ত আছি। বাট কমিশনের দায়িত্ব শুধু লো হ্যাঙ্গিং ফ্রুটস না। লো হ্যাঙ্গিং ফ্রুটস এমনি কমিশন করার দরকার হয় না, এটা সিস্টেম স্ট্রেংথেনিং দিয়েই সম্ভব হয়। কমিশন যেটা করবে সেটা হচ্ছে যে একটা পিভটাল পয়েন্ট খুঁজে বের করবে, যে জায়গাটায় নক করলে সিস্টেমের অন্য জায়গাগুলো নিয়ন্ত্রণে আসবে। যেটা ওয়ার্ল্ড ব্যাংক যেটা কন্ট্রোল নব বলছে, ওই কন্ট্রোল নবটা, প্রকৃত কন্ট্রোল নবটা খুঁজে বের করতে হবে যে কোথায় আসলে প্রথমে হাত দিতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ বলেছেন। আমি আসলে এই স্বাস্থ্য খাতের সংস্কারের সঙ্গে স্বাস্থ্য অর্থনীতি গভীরভাবে জড়িত। বিশেষ করে টাকা বা অর্থনীতি ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব নয়। এবং আমরা দেখেছি প্রত্যেকবার বাজেটে মানুষের প্রত্যাশা থাকে যে স্বাস্থ্য খাতে আরও বরাদ্দ বাড়বে, কিন্তু সেটি কখনোই দেখা যাচ্ছে জিডিপির 1-2% বেশি যায় না, যেখানে স্ট্যান্ডার্ড 6% বা 5% উপর হওয়ার কথা। এই অর্থনৈতিক দিকটি আসলে কিভাবে সমন্বিত হবে যখন দেশ একটি, দেখুন, এই সংস্কার কমিশনকেই বলতে হবে যে আমরা এখন যে মডালিটিতে আছি, যেটা সেটা হলো আমাদের পাবলিক ফাইন্যান্স, পাবলিক প্রভিশনে আছে। দ্যাট মিনস সরকার ট্যাক্স রেভিনিউ থেকে এই 38,000 কোটি টাকা বাজেটের গত বছর 5.2% কন্ট্রিবিউট করেছে, এবং সরকারি হসপিটাল নেটওয়ার্কের মাধ্যমে সেই সার্ভিসটা দেওয়া হচ্ছে, যদিও আমাদের বিশাল একটা প্রাইভেট সেক্টর রয়েছে। তাহলে এখানে সরকারকে চিন্তা করতে হবে যে আমরা কি এই যে জেনারেল ট্যাক্স রেভিনিউ যে বেস সিস্টেমটা, সেটা আমাদের জন্য ভালো, নাকি আমরা অন্য মডালিটিতে যেটা বলা হয়ে থাকে যে ইন্স্যুরেন্স বেস সিস্টেম, সেই দিকে যেতে হবে। সো এই জায়গায় কিন্তু কমিশনের চুলসেরা বিশ্লেষণ করতে হবে যে আমরা বর্তমানে সিস্টেমটাকে স্ট্রেংথেনিং করব, নাকি আমরা অন্য মডালিটিতে যাব। এই জায়গায় এক কথায় উত্তর দেওয়া যাবে না, এটা নিয়ে গভীরভাবে নিশ্চয়ই এটা কমিশনে যারা আছে তারা নিশ্চয়ই এটা চিন্তা করবেন। রাইট, খুবই চমৎকার কথা বললেন। আরেকটি যেটা আমরা বলছি যে সংস্কারের সঙ্গে শুধু অর্থনীতি নয়, রাজনীতিও জড়িত যেটা বলছেন, এবং এই সময়ে কিছু সিদ্ধান্ত যে তৌফিক জোয়ারদার বললেন যে কোনো রাজনৈতিক দলের পক্ষে নেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়, তাদের চাপ থাকে, কিন্তু আমরা যদি বলি থাকি যে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এটা কি করা সহজ কিনা। আমি যেটা মনে করি এখানে সেটা হচ্ছে যে দেখুন, সংস্কার করতে গেলে কিছু লিগ্যাল বাধা আসে।
আপনি যাই কিছু করতে যান যে কিছু লিগাল বাধা আসে, যেরকম তৌফিক জোয়ারদার বলেছেন যে আমরা যখনই বলি যে ডাক্তারদেরকে ইনসেনটিভ দিতে হবে বা হসপিটালকে অ্যালোকেশনটা একটু ডিসেন্ট্রালাইজ করতে হবে বা তাদের কিছু থোক বরাদ্দ দিতে হবে, হ্যাঁ, এই সমস্ত বিষয় যেটা আসে সেটা হচ্ছে যে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রুল যেটা সেই জায়গায় একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। সেটা যেটা বলছে সেটা হলো যে কোনো সরকারি প্রতিষ্ঠান সে যে রেভিনিউটা আর্ন করবে সে রেভিনিউটা সে রিটেইন করতে পারবে না, সে রেভিনিউটা রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দিবে। এই জিনিসটা পরিবর্তনটা হসপিটালের জন্য দরকার। আমি কেন বলছি সেটা হচ্ছে, লুক, হসপিটাল ইজ নট অ্যান অফিস, ইটস অ্যান ইন্ডাস্ট্রি অ্যান্ড ভেরি কমপ্লেক্স ইন্ডাস্ট্রি। এই জায়গাটা আমাদের এই সংস্কার কমিশনে যারা নিশ্চয়ই আছেন বোদ্ধারা অনেক বুঝবেন এবং পলিসি মেকারদের বুঝতে হবে। ইটস অ্যান ইন্ডাস্ট্রি এবং ভেরি কমপ্লেক্স ইন্ডাস্ট্রি, যেখানে জীবনের শুরু হয় এবং যেখানে জীবন আমরা আশা করি জীবনে শেষ হবে, রাইট? তাহলে সেই ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টটা কীরকম করে হবে সেটা, পাশাপাশি পাবলিক হেলথ, প্রাইমারি হেলথ কেয়ার এবং যেটা আমরা প্রিভেন্টিভ হেলথ কেয়ার, প্রমোটিভ হেলথ কেয়ারের কথা বলছি, সেই জায়গাটাও ফোকাসটা দিতে হবে। সো এই সমস্ত করতে গেলে যেটা দরকার আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের একটা ন্যাশনাল হেলথ প্রোটেকশন অ্যাক্ট অথবা ন্যাশনাল হেলথ সিকিউরিটি অ্যাক্ট লাগবে। আমি মনে করি যেটা সেটা হলো যে সংস্কার কমিটি, দ্যাট মিনস এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার হাতে হয়তো সময় থাকবে না যে এই সংস্কারটা বাস্তবায়ন করে যাওয়া, কিন্তু এই সংস্কার কমিটি যদি একটা অ্যাক্টে সাজেশন করে এবং অন্তর্বর্তী সরকার সেই অ্যাক্টটা যদি পাশ করে ফেলতে পারেন অর্ডিন্যান্স আকারে হোক অথবা যেভাবেই হোক, তাহলে সেটাই আমি মনে করি যে একটা যুগান্তকারী সূচনা হবে। যেমনটা এরশাদ সাহেব করছিলেন 82 সালে একটা এই যে ড্রাগ অর্ডিন্যান্স দিয়ে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্রাগ সেক্টরটা, মেডিসিন সেক্টরটা, ফার্মাসিউটিক্যাল সেক্টরটা দাঁড়িয়ে গেছে। সো এইরকমই আমরা আশা করি যে সংস্কার কমিটি একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক সাজেস্ট করবে এবং সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে অনেক ক্লাস থাকবে, যে ক্লাসগুলোতে এই যে সংস্কারের যে রূপরেখা সেই রূপরেখা হবে। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সংস্কার কমিটির কাজ যেটা হবে সেটা হচ্ছে তাদের মূলত একটা রূপরেখা, আমি যেটা বলবো মাস্টার প্ল্যান তৈরি করা। তাহলে এই মাস্টার প্ল্যান তৈরি এবং সাধারণ রিসার্চের মেথোডোলজির সাথে কিন্তু ডিফারেন্স আছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সংস্কার কমিটি প্রথমে বসে তাদের যে জ্ঞান অভিজ্ঞতা যেগুলো আছে সেটার ভিত্তিতে একটা স্কেলিটন তৈরি করবে যে কি সংস্কার তাদের দরকার, এবং তারপরে তারা বিভিন্ন যে এক্সপার্ট গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে, তাদের সাথে কনসালটেশন করবে। কিন্তু উল্টোটা যদি হয়, বিভিন্ন গ্রুপের সাথে কনসালটেশন করে এসে তারপরে সেই ফাইন্ডিংসগুলো অ্যানালিসিস করে দ্যাট মিনস সেইগুলো তারা যদি সংস্কার আকারে প্রকাশ করে তাহলে সেটা ভুল হবে। আমি যেটা বললাম আগের মেথডে যেতে হবে, তাদের আগে স্কেলিটন করতে হবে, সেখানে ফ্লেশ যোগ করতে হবে এবং জনগণের কাছে তারা যাবে, বিভিন্ন এক্সপার্ট গ্রুপের কাছে যাবে সেটাকে আরও স্মুথেনিং করার জন্য, সেটা স্কিনটাকে আরও সুন্দর দেখানোর জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আমাদের একেবারে শেষ পর্যায়ে খুব সংক্ষিপ্তভাবে যদি আমরা টেক হোম মেসেজ দিতে চাই যে আসলে এই স্বাস্থ্য খাতে সংস্কার কমিশন নিয়ে আমরা অনেক আশান্বিত, মানে প্রত্যাশা মানুষজন, এবং কমিশন আমি বলেছি ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা, অন্যান্য কমিশনগুলো হয়েছে তার সাথে স্বাস্থ্য এসেছে, এটি ভীষণ আনন্দের বিষয়। তো এই কমিটির বা কমিশনের কাছে আসলে আমাদের কি ধরনের মানে সর্বশেষ স্টেপ আপ প্রত্যাশাগুলো করতে পারি আমরা, বা রূপরেখাটা আসলে যদি রোড ম্যাপ যদি তারা দিতে চান যে আমরা এটা করব, সেটির প্রয়োজনীয়তা রয়েছে কিনা? ডেফিনেটলি সেটা প্রয়োজনটা রয়েছে। যেমনটা আমি বলছিলাম যে তাদের বুঝতে হবে যে কোন জায়গাটায় আমাদেরকে প্রথমে হাত দিতে হবে। আমাদের লিগাল যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমাদের হাত দিতে হবে, কারণ লিগাল সিস্টেমটা যদি চেঞ্জ না করা যায় তাহলে এটা করা যাবে না, এবং কোনো নির্বাচিত সরকার এসে সাধারণত এই জিনিসটা করতে চায় না, যেটা তৌফিক জোয়ারদার বলছিলেন। তাহলে সেখানে আমাদের দেখতে হবে যে আমরা যেটা বললাম যে একটা হেলথ প্রোটেকশন অ্যাক্ট বা হেলথ সিকিউরিটি অ্যাক্ট করতে হবে। দুই যেটা সেটা হচ্ছে যে আমাদের একটা অ্যাক্ট কিন্তু টেবিলে আছে যেটাকে হেলথ সিকিউরিটি, প্রাইভেট সেক্টর অনেক কিছু মিলে গুলিয়ে ফেলা হয়েছে আর কি। তো আমি যেটা মনে করি যে দুটো আলাদা হবে, একটা ন্যাশনাল হেলথ প্রোটেকশন অ্যাক্ট, আরেকটা যেটা হবে প্রাইভেট সেক্টর ল্যাবরেটরি যে ডায়াগনস্টিক রেগুলেশন অ্যাক্ট, যেটা ওই অ্যাক্টটাকেও বাস্তবায়ন করতে হবে। এবং এখানে প্রাইভেট সেক্টরটাকে, যেহেতু একটা বিশাল বড় সেক্টর, সেই সেক্টরটাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি সেই জায়গাটাতেও কমিশনের মনোযোগ দিতে হবে। আর ফাইন্যান্সিং মডালিটি যেটা বলছিলাম যে কোন দিকে যাওয়া উচিত সেটা যেতে হবে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এখানে লার্জ স্কেলে সব মানুষের জন্য স্বাস্থ্য বিমা চালু রাখানোর সুযোগ হয়নি। আমাদের অন্তত আরও 10-15 বছর আমাদের যে ট্যাক্স বেস যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে আরও স্ট্রেনথেনিং করে, পেমেন্ট মডালিটিতে চেঞ্জ করে, আরও ইনোভেটিভ ফাইন্যান্সিংয়ের মাধ্যমে সেখানে কিন্তু আমরা এই সিস্টেমটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি। জি,
জি জি। এবং আসলে এক্ষেত্রে আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলেছেন সেক্ষেত্রে, এবং যারা আসলে যে বাইরের দেশের যে মডেলগুলো আসলে এই মুহূর্তে কার্যকরী, তাদের মডেলটিও আমরা আশা করছি যে পর্যালোচনা করা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সৈয়দ আব্দুল হামিদ আমাদের সাথে আজকে যুক্ত থাকার জন্য, এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কিছু তথ্য দিয়েছেন আপনি, এবং যে কিছু গাইডলাইন বলেছেন সে নিশ্চয়ই আসলে সেটি কাজে আসবে আমাদের সাধারণ জনগণের জন্য। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম, আশা ভরসার স্বাস্থ্য সংস্কার কমিশন, এবং সেই আমাদের দুইজন আলোচক কিছু মেসেজ দিয়েছেন যেটি আসলে খুব গুরুত্বপূর্ণ, যে কোথা থেকে শুরু করতে হবে। এই পুরো সিস্টেমটাকে হঠাৎ করে তো বদল করে যাবে না, কিন্তু যেখান থেকে শুরু করতে হবে, যেখান থেকে মানুষ তার সুফলটি হাতের নাগালে পাবে, যারা চিকিৎসা নিচ্ছে অথবা যারা ওষুধ কিনতে এখন আসলে পর্যুদস্ত হচ্ছে, তাদের এই কষ্টকে কিভাবে লাঘব করা যায়, এবং একই সঙ্গে কিছু অ্যাক্ট এবং কিছু লেজিসলেটিভ কিছু কাজ রয়েছে যেটি আসলে এই কমিশন আসলে করতে পারে, তাদের জন্য করা সম্ভব। আমাদের প্রত্যাশা থাকবে একটি সবার জন্য স্বাস্থ্য, সুস্থ এবং সুন্দর একটি জীবন স্বাস্থ্য সংস্কার কমিশন নিশ্চয়ই তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকলো। তাদের জন্য অনেক শুভকামনা এবং অভিনন্দন রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।